খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সরকারের। নিরাপত্তায় নিয়োজিত থাকবে এসএসএফ, চিকিৎসায় চীনা মেডিকেল টিম ঢাকায়। চোরাগুলিতে হাঁটলে আবারও 5 আগস্ট হবে হুঁশিয়ারি জামায়াতের। জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিতে জামায়াত বিএনপির প্রতি এনসিপির আহ্বান। প্লট দুর্নীতিতে হাসিনা রেহানা টিউলিপের 14 বছরের সাজা, ক্ষমতা অপব্যবহারের প্রমাণ। এবং ৭১-এর এই দিনে মুক্তি সেনার সাঁড়াশি অভিযানে দিশেহারা পাক বাহিনী, ঘোড়াশালে নিহত ২৭ হানাদার। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিয়োগ দেওয়া হচ্ছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। সোমবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে এভার কেয়ারের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এও জানান, খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হয়েছে, যদিও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্যদের মন্তব্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। গতকালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান তিনি। ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপিতে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন তিনি। রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যুক্ত হতে পারা গর্বের বিষয়। একটা দল 2 বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে, আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়া বিএনপির রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। আমরা ডক্টর রেজা কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ। আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দলে যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা এবং দেশ জুড়ে দোয়া কামনার আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
তারপরও কোনো ধরনের বাধা থাকলে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, মা ছেলের দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, বর্তমানে এনআইডির 7 ধরনের সংশোধন বন্ধ রয়েছে, একই সঙ্গে ভোটার হওয়ার সুযোগও। আরও জানাচ্ছেন এম আর আসাদ। প্রবাসী ভোট ও এনআইডি সংশোধন বিষয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, আউট অফ কান্ট্রি ভোটিং এর নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25 ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি উল্লেখ করে আবেদন পেলে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান ইসি সচিব। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আমি যে কেউ বলেছি, এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন। আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন? এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত 7টি বিষয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশোধন আবেদন করা যাবে না বলেও উল্লেখ করেন আক্তার আহমেদ। জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি, এই 7টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে মন্তব্য করলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা 5 আগস্ট ফিরিয়ে আনা হবে। সোমবার দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন, জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এনসিপির অবস্থানের মতো জামায়াত বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে সম্পর্ক বজায় রাখার সুযোগ নেই। শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম প্রেম চলবে না। কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি, এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী, জাতীয় পার্টি সমাজভাবে দায়ী। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শেখ রেহানার 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সবার ক্ষেত্রে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মফিউর রহমান জানাচ্ছেন বাকিটা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় দেন বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড করা হয়। 1 নম্বর প্রধান আসামি শেখ রেহানাকে আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। শেখ হাসিনা সহ আরও 14 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। দুদকের আইনজীবী মাইনুল হাসান বলেন, টিউলিপের বাংলাদেশে নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে, এছাড়া ক্ষমতার অপব্যবহারের প্রমাণও মিলেছে। উনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসাবে ক্ষমতার অধিকারী হয়ে তার খালা এবং প্রধানমন্ত্রী একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকেও প্রভাবিত করে সশরীরে এবং বিভিন্ন ফোন অ্যাপসের মাধ্যমে প্রভাবিত করেছে। এটা গণভবনের 2 জন সাক্ষী যারা ম্যাজিস্ট্রেটের বরাবরই 164 ধারা জবানবন্দি দিয়েছেন, পরবর্তীতে আদালতে এসে সাক্ষী প্রদান করেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ছাড়াও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রায় ঘোষণার সময় 17 আসামির মধ্যে 1 জন উপস্থিত ছিলেন। তাকে জেল হাজতে পাঠিয়ে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর 5,000-এর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, যার প্রায় 70% দুর্ঘটনার পিছনে রয়েছে অতিরিক্ত গতি এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি। টেকসই উন্নয়নে সড়ক নিরাপত্তা আইন শীর্ষক গোল টেবিল বৈঠকে উঠে আসে এমন পরিসংখ্যান। মৃত্যুহার কমানোর বৈশ্বিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দেশে এখনও কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন হয়নি বলে জানান বক্তারা। এ অবস্থায় দ্রুত কাঠামোগত পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তারা। বাংলাদেশে অ্যাক্সিডেন্টে প্রায় 9,000-এর উপরে মানুষ মারা গিয়েছে এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের নিয়ম হচ্ছে যতজন মারা যাবে তার 15 থেকে 30 গুণ পর্যন্ত আহত হয় অথবা পঙ্গুত্ব বরণ করে। সেফটি এই আইনটা পাশ করার জন্য বিআরটি এর পক্ষ থেকে যত ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আমি স্যার আপনাকে এটুকু আমার পক্ষ থেকে বিআরটি এর বর্তমান চেয়ারম্যান হিসেবে আপনাকে বলছি, আমি তার সাথে আছি স্যার। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরের এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে পাক বাহিনী ও তাদের দোসরদের উপর একযোগে সাঁড়াশি অভিযান চালায় মুক্তিযোদ্ধারা। পূর্বাঞ্চল, উত্তর ও দক্ষিণ সব ফ্রন্টেই ভাঙতে থাকে পাকিস্তানি প্রতিরক্ষা ব্যবস্থা। চতুর্মুখী আক্রমণে নরসিংদীর ঘোড়াশালে নিহত হয় 27 পাকিস্তানি সেনা। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মুক্তিবাহিনীর আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। 71-এর 2রা ডিসেম্বরের কথা জানাচ্ছেন রাজীব আহমেদ। মুক্তিযোদ্ধাদের গেরিলা অভিযান আর শামুক সমরের যৌথ আঘাতে নাজেহাল হয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ক্রমাগত আঘাতে মনোবলের চরম অবনতিতে পাক বাহিনী কার্যত দিশেহারা হয়ে ঢাকার দিকে পিছু হটতে থাকে। 71-এর এই দিনে নরসিংদীর ঘোড়াশালে পাকিস্তানি সেনা ঘাঁটি চারদিক থেকে ঘিরে ফেলে মুক্তিবাহিনী। সেদিন সকাল থেকে সন্ধ্যা অবধি চলা সংঘর্ষে 27 জন পাক সেনা নিহত হয়। ঘোড়াশালের আকাশে ওড়ে লাল সবুজের পতাকা। প্রতিরোধ থেকে বিজয়ের রূপ নেয় একটি জনপদ। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর রেল স্টেশন মুক্ত করে যৌথ বাহিনী। পাকিস্তানি সৈন্যরা রেলপথের পুনর্দখলের চেষ্টা চালালেও প্রবল প্রতিরোধে তা ব্যর্থ হয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় দখলদাররা। একই দিনে পাকিস্তানি কমান্ডার মোসলেম উদ্দিনের নেতৃত্বে ময়মনসিংহের ভালুকার কাঠালি গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর চেষ্টা চালায় রাজাকাররা। মুক্তিবাহিনীর পাল্টা অভিযানে সেখানে 3 পাক সেনা ও 2 রাজাকার নিহত হয়।
এছাড়া এদিনে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও আনোয়ারার বিস্তীর্ণ এলাকা হানাদার মুক্ত হয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। গতকাল রাতে ট্রেনের ছাদে লোক উঠে পড়ায় পুরো মেট্রো ট্র্যাক সার্চ করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি বলেন, জননিরাপত্তা সবার আগে, এটা আমরা রক্ষা করব। সোমবার সকালে উত্তরায় DMTCL এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পুরো ট্রেন রাত্রে সারা রাত্রে প্রায় এগুলি সার্চ করেছে ফিজিক্যালি। আমরা সকালে সূর্য আলোর সাথে সাথে আমরা পুরো ট্র্যাক চেক করছি ফিজিক্যালি, যে কেউ পাওয়া আছে কিনা বা লুকায় আছে কিনা বা কোনো সাবোটেজ প্ল্যান আছে কিনা। অপারেশন GM, অপারেশন ডাইরেক্টর অথবা স্টেশন কন্ট্রোলার কোথায় হয়েছে, কি হয়েছে সব তো কোঅর্ডিনেট করা সম্ভব না। মাজদার হোসেন মামলার রায়ের ২৬ বছর পর নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত হল বিচার বিভাগ। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অতীতে বিচার বিভাগকে অনেকেই কলঙ্কিত করেছে। এই অধ্যাদেশের মাধ্যমে সেই ধারা দূর হবে। এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্র সুসংহত হবে বলেও মন্তব্য করেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেন BCS বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন। সেই রায়ের ২৬ বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে অনুমোদন দিল সরকার। অধ্যাদেশ জারি হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। আমি প্রত্যাশা করি যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়, তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। কারণ অধ্যাদেশে দীর্ঘদিনের সাধারণ জনগণ, সাংবাদিক, পিপুলের স্বার্থেই তো আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চেয়েছি। বিচার বিভাগকে অতীতে যারা কলঙ্কিত করেছিল, এই অধ্যাদেশের মাধ্যমে তা দূর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিশেষ করে সুপ্রিম কোর্টের যদি আর্থিক স্বাধীনতা না থাকে, তাহলে নিম্ন আদালতের বিচারকদের উপরে সুপ্রিম কোর্টের যে কন্ট্রোল থাকার কথা, সেটা কিন্তু কখনোই সম্ভব হচ্ছিল না। জনগণের, বিচার বিভাগীয় কর্মকর্তাদের এবং বাংলাদেশে যারা আইনের শাসন দেখতে চান, তাদের সবার একটা দাবি ছিল অবশ্যই যেন সুপ্রিম কোর্ট একটা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়, যেটার অধীনে পুরো বিচার ব্যবস্থাকে এটার আওতাভুক্ত করা হয়। অধ্যাদেশ জারির মাধ্যমে শীঘ্রই প্রতিষ্ঠা পাবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র পৃথক সচিবালয়, যা অভিহিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয় নামে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জ নয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ফরিদপুরে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নারী সমাবেশ আয়োজন হয়েছে। মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নোয়াখালীর হাতিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের শ্রী শ্রী মদনমোহন মন্দিরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। আমরা
মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি বায়ু দূষণ মানুষের কর্মক্ষমতাও কমিয়ে দিচ্ছে, আর এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্রসহ জাতীয় অর্থনীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত দূষণ মাত্রা 1% বেড়ে গেলেই মানুষের বিষণ্ণতার হার অন্তত 20 গুণ বেড়ে যেতে পারে। তাই দূষণ কমাতে সর্বস্তরে কাজ করার আহ্বান চিকিৎসকদের। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন কবির খান। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 11,000 লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকেন, আর এর পুরোটাই দূষিত হলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। এটা সহজ সমীকরণ। দুলার জন্য আমার শ্বাসকষ্ট, আমার সবসময় এখানে থাকা লাগে, দুলার জন্য শ্বাসকষ্ট বাইরে গেছে। সবসময় মনে করেন ইনহেলার পকেটেই রাখা লাগে। কাজ অনেক কমে গেছে, ধুলাবালি মানুষের গাড়ি চালাতে পারে না, রাস্তাঘাটে উঠতে পারে না ধুলাবালির কারণে। আমাদের জন্য অনেকই কষ্ট হয়ে যায়, কাজ করতে গেলে ধুলাবালি সব দিক দিয়ে মনে করেন যে আমাদের সমস্যা হচ্ছে। কর্মক্ষম মানুষ বারবার অসুস্থ হলে উৎপাদনশীলতা কমে যায়, তাদের চিকিৎসার খরচ বাড়ে, অনুপস্থিতি বাড়ে, জাতীয় পর্যায়ে স্বাস্থ্য সেবার উপরও চাপ বাড়ে। এত পরিমাণ ধুলায় যদি 10 মিনিট থাকি অ্যালার্জি শুরু হয়ে যায়, মানে কাশতে চোখ মুখ সব অন্ধকার হয়ে যায়, কাজ কমে যায় এবং দেখা গেছে বাসায় বসে থাকা লাগে। গবেষণা মতে 2016 থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 49 দিন নিরাপদ বাতাসে শ্বাস নিতে পেরেছেন রাজধানীবাসী। গত বছরের নভেম্বরে ঢাকার মানুষ একদিনও স্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিতে পারেনি। বিষাক্ত পদার্থ নিচ্ছে শ্বাসের মাধ্যমে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সেটা আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত সমান্তরাল পুরো বডিতে আমাদের বিশুদ্ধ অক্সিজেনটা সাপ্লাই হবে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে, বেশি পরিমাণে হৃৎপিণ্ডে কাজ করতে হচ্ছে, তখন আমাদের হার্ট ফেল ডেভেলপ করে। এদিকে তো ফুসফুস তো হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, সাথে কিডনি, পুরো বডিটা দেখা যাচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে, এবং সাথে শ্বাসকষ্টের সাথে সিওপিডি, অ্যাজমা সবই কিন্তু বেড়ে যায় বায়ু দূষণের ফলে। বায়ুমণ্ডলের অতি ক্ষুদ্র ধূলিকণা সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে এবং তা নানা অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে। এমন অবস্থায় দূষণ কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দিলেন এই চিকিৎসক। স্বাস্থ্যগত সমস্যাটা তো বেশি হচ্ছে বায়ু দূষণের ফলে, এবং স্বাস্থ্য যখন সমস্যাটা হচ্ছে, একটা শিশু যখন বড় হচ্ছে, তার বিকাশে যখন বাধাগ্রস্ত হচ্ছে, সেই শিশু কিন্তু আমাদের দেশে কোনো উন্নয়নের কাজে লাগছে না। যারা বয়স্ক তারা যখন সুস্থ হয়ে পড়ছে, চাকরিজীবী যারা আছেন তখন তো সে চাকরিতে যেতে পারছেন না, সে বাসা হয়তো বা সে পঙ্গুত্ব বরণ করে বাসা বসে থাকছেন। সবকিছু মিলে ওভারঅল কিন্তু বায়ু দূষণের ফলে মানুষ যখন স্বাস্থ্যের প্রভাবটা পড়ে, তখন জিডিপিটা অনেকটা কমে যায়। দীর্ঘ সময় বায়ু দূষণের মধ্যে থাকলে মানসিক স্বাস্থ্য এর নেতিবাচক প্রভাব পড়ে বলেও জানান চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্পের ঝুঁকিতে বন্দরনগরী চট্টগ্রাম। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল হওয়ায় এই ঝুঁকি আরও বেড়েছে। এর সঙ্গে নগরীর অবৈধ এবং অনুমোদনহীন ভবন ভূমিকম্পে মানুষের বিপদ আরও বাড়িয়ে তুলবে। 7 মাত্রার ভূমিকম্পনে নগরীর হাজারো ভবন ধসে পড়বে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম পাহাড়ে ঘেরা সমুদ্র নগরী, কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে ভূমিকম্পের উৎস। সক্রিয় ফল্ট লাইন, জমে থাকা ভূকম্পীয় চাপ আর হাজারো নড়বড়ে ভবনের মাধ্যমে চট্টগ্রাম হয়ে উঠতে পারে বিপর্যয়ের কেন্দ্র। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থান এই অঞ্চল। সাম্প্রতিক হালকা কম্পন বাড়িয়ে দিচ্ছে বড় কম্পনের শঙ্কা। বিশেষ করে বাইজিদ, বাকলিয়া, নিউ মার্কেট, চেরাগালি পাহাড়, কাটল্লি সহ পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে ঝুঁকির শীর্ষে। নতুন যে ভবনগুলো নির্মিত হবে, সেই ভবনগুলোর মধ্যে ভূমিকম্প সহনীয় ডিজাইন যেন থাকে, এটা দেখার কিছু দায়িত্ব সিডির উপর অবশ্যই আছে। প্রশাসনের চিহ্নিত নগরীর অবৈধ ও অনুমোদনহীন হাজারো ভবন 7 মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো অবস্থায় নেই বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব মিলাই 100-র কতটার মধ্যে 22টা অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এই মুহূর্তে 90টার মতো আছে। এই 90টার মধ্যে মানে আমাদের কর্পোরেশন কর্তৃক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা এটা যাচাই করছি। দুর্যোগের সময় সংকুচিত রাস্তা, যানজট আর ভবনের ঘনত্বের কারণে উদ্ধার কাজ সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফায়ার সার্ভিস। চট্টগ্রাম শহরে যে অপরিকল্পিত যে সকল ভবন নির্মাণ করা হচ্ছে,
এগুলো তো প্রায় আপনার 60 থেকে 70% আপনার ঝুঁকিপূর্ণ। শুধু অবৈধ নয়, নগরের নতুন পুরনো মিলিয়ে 75% ভবনে রয়েছে কাঠামোগত দুর্বলতা। সঠিক নকশা, ইঞ্জিনিয়ারিং ও রেট্রোফিটিং ছাড়া ভবন ঝুঁকিমুক্ত হওয়া সম্ভব নয় বলে জানান নগর পরিকল্পনাবিদরা। বিভিন্ন সমীক্ষা কিংবা গবেষণা বলছে দ্রুত নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন কিংবা অপরিকল্পিত শিল্পায়ন, এবং যারা এই বিল্ডিংগুলোর যে মনিটরিংয়ের দায়িত্বে যারা ছিলেন, এরা যদি ঠিকভাবে বিল্ডিংয়ের উন্নয়নগুলোকে বা এই যে সামগ্রিক উন্নয়নকে মনিটর করতে পারত, তাহলে এই ঝুঁকি কিছুটা কমতে পারত। ভূমিকম্পের আগাম সতর্কতা নেই, তাই প্রস্তুত থাকতে হবে এখন থেকেই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা সরকারের, নিরাপত্তায় নিয়োজিত থাকবে এসএসএফ, চিকিৎসায় চীনা মেডিকেল টিম ঢাকায়। চোরাগুলিতে হাঁটলে আবারও 5 আগস্ট হবে, হুঁশিয়ারি জামায়াতের। জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিতে জামায়াত বিএনপির প্রতি এনসিপির আহ্বান। প্লট দুর্নীতিতে হাসিনা রেহানা টিউলিপের 14 বছরের সাজা, ক্ষমতা অপব্যবহারের প্রমাণ। এবং 71-এর এই দিনে মুক্তি সেনার সাঁড়াশি অভিযানে দিশেহারা পাক বাহিনী, ঘোড়াশালে নিহত 27 হানাদার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।